ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রকন্যা সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল তারা আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন বা এসে গেছেন এবং আওয়ামী লীগের যে প্রবাসী সংগঠনগুলো রয়েছে সেখানে যত কর্মকাণ্ড হয়েছে বা হচ্ছে সেটার ভার্চুয়াল এবং প্র্যাকটিক্যাল এই সব কিছুই জনাব সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল তাদের নেতৃত্বে সংগঠিত হচ্ছে বলে বিবিসি বাংলা একটি সংবাদ পরিবেশন করেছে এবং সেখানে বলার চেষ্টা করা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল তাদেরকে ভারতের প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী পরিবারের যে এই মুহূর্তে দুজন উজ্জ্বল নক্ষত্র যারা একেবারে ব্যাক ফুটেজে চলে যাওয়া কংগ্রেসের রাজনীতিকে এতটা লাইমলাইটে নিয়ে এসেছে যে গত নির্বাচনে মোদীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং এই দুজন যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন তাতে করে আগামীতে যদি কংগ্রেস ক্ষমতা আসে রাহুল প্রধানমন্ত্রী হন কিংবা প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী হন ভারতের, এটি অসম্ভব কিছু নয়। এখন বাংলাদেশের ক্ষেত্রে একজন রাহুল বা একজন প্রিয়াঙ্কার মতো করে সজীব ওয়াজেদ জয় কিংবা পুতুল তারা কি পারবেন এই রাজনীতি পরিচালনা করার জন্য? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পক্ষে এবং বিপক্ষে নিরপেক্ষভাবে। প্রথমত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আর বাংলাদেশে সজীব ওয়াজেদ জয় এবং পুতুল এই দুজনের মধ্যে ব্যক্তিগত মিল অমিলের কথা বলে নেই। রাহুল গান্ধী বিয়ে থা করেননি এখন পর্যন্ত, আবার সজীব ওয়াজেদ জয় এখন তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে, সম্ভবত তিনি একা আছেন, সিঙ্গেল আছেন। তো সেই দিক থেকে তার হাতে অফুরন্ত সময় এবং তিনি এই পুরো সময়টি রাজনীতিতে দিতে পারবেন রাহুল গান্ধীর মতো করে। রাহুল গান্ধী অক্সফোর্ডে বা ক্যামব্রিজে পড়াশোনা করেছেন কিন্তু কোর্স কমপ্লিট করতে পারেননি, শেষ করতে পারেননি, আন্ডার গ্রাজুয়েট বা ড্রপ আউট। দ্বিতীয়ত তিনিও একজন বিদেশি মেয়ের প্রেমে পড়েছেন এবং ভারতীয় রাজনীতিতে এই বিদেশি মেম সাহেব বিয়ে করাটা পছন্দ করা হয় না বলে তার মা এটা অ্যালাউ করেননি, সোনিয়া গান্ধী অ্যালাউ করেননি, এই জন্য তিনি রাগ করে আর বিয়েই করেননি। তো তাকে নিয়ে নানা রকম, এখন জয়কে নিয়ে যেভাবে ঠাট্টা মস্করা অনেকে করার চেষ্টা করছে, জয় হাতে ট্যাটু আঁকে, সামনে কুকুর নিয়ে ঘোরাফেরা করে, তারপর সে ভালো মতো বাংলা জানে না, রাজনীতি তো একেবারেই বোঝে না। তো এইরকম কথাবার্তা কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে হতো এবং তাকে পাপ্পু বলে ডাকা হতো। পাপ্পু মানে ছোট বালক, বাচ্চা ছেলে। আবার আরো খারাপও, পাপ্পু বলতে কুকুরের বাচ্চা মানে পাপ্পি, এরকম মানে বাজে শব্দে তার প্রতিপক্ষরা তাকে নিয়ে ঠাট্টা করতো, মস্করা করতো, ট্রল করতো। ঠিক সেই জায়গা থেকে তিনি এখন যে জায়গাতে চলে এসেছেন, এখন তাকে শ্রদ্ধা করা হয়, তার জনপ্রিয়তা রয়েছে এবং তিনি তার যে বক্তব্য পার্লামেন্টে যখন তিনি দিতে যান ওটা সারা দুনিয়া শুনতে চায়, সারা দুনিয়া, কেবল ভারতবাসী নয়। তিনি সেই পর্যায়ে চলে গেছেন। তো সেদিক থেকে যদি সজীব ওয়াজেদ জয়কে আপনি তুলনা করেন তাহলে সোনিয়া গান্ধী, তারপরে রাজীব গান্ধী, তাদের যে মেধা, মননশীলতা, যোগ্যতা, সেই তুলনায় শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের বংশ, তাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ করে ডক্টর ওয়াজেদের যে মেধা এবং তার যে পাণ্ডিত্য, তার যে ভালো ছাত্র, এই পর্যায়ে বাংলাদেশে খুব অল্প লোক আছে। এত মেধাবী, ডক্টর ওয়াজেদের মতো মেধাবী মানুষ খুব কম রয়েছে। ফলে তাদের সন্তান হিসেবে জেনেটিক্যালি তার যে আইকিউ লেভেল এটা 9+ থাকবে, 9-এর উপরে থাকবে। আর 9-এর উপরে যখন কারো আইকিউ হয়ে যায় তাকে একটু একটু পাগল মনে হয়। মানে আমরা যারা সাধারণ সমাজে বসবাস করি, আমাদের যাদের আইকিউ লেভেল 7-এর নিচে, বিলো 7, তারা স্বাভাবিক মানুষ। আর যারা 9-এর উঠে যায়, 9+ হয়ে যায়, তাদেরকে মনে হয় যে এটা একটু পাগলা, একটু এলোমেলো। কিন্তু তাদের যে জ্ঞান গরিমা ওটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এতটা বিস্ফোরিত হয় সময়কালে যেটা কল্পনাই করা যায় না, যেভাবে আইনস্টাইনের ক্ষেত্রে হয়েছে। তো এনিওয়ে, তো সজীব ওয়াজেদ জয়ের যে মেধা এবং যোগ্যতা, লেখাপড়া, পরিবার, এটা এখনো প্রমাণের সময় আসেনি। তবে তিনি যেখানে পড়াশোনা করেছেন, যেমন হার্ভার্ডে পড়াশোনা করেছেন,
তো হার্ভার্ডে পড়াশোনা করাটা চারটিখানি বিষয় না, এখানে টাকা দিয়ে অনেকে পড়াশোনা করতে পারে। তারপরে শেষে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের জন্য ক্যামব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ডে বিশেষ কোটা থাকে। তো যে কোটাই হোক না কেন তিনি সেখানে পড়েছেন এবং সেখান থেকে তিনি ড্রপ আউট হননি। সেখানে হয়তো যে কোটাই ভর্তি হোক না কেন পাশ করাটা কিন্তু এত সহজ বিষয় নয়। তো সেটা সজীব ওয়াজেদ জয় করেছেন। আর আমেরিকার মতো একটা জায়গাতে যদি একটা ভালো পরিবেশে থাকেন, কারো মা বাবা যদি 15 বছর 20 বছর কন্টিনিউয়াসলি মন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী থাকে, তারপর নানা, চাচা, দাদা, খালা সবাই যদি মন্ত্রী এমপি হন, তাহলে ওর যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতাটাই অন্য মানুষ সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে 100 বছর গবেষণা করে সেই পর্যায়ে যেতে পারে না। ফলে তার পক্ষে সম্ভব যদি সে চেষ্টা করে। 2 নম্বর হলো যে পুতুলের অবস্থা জয়ের চেয়ে একটু বেটার, বিকজ শি ইজ মাইল্ড, রাগ হন না, যেটা রাজনীতির জন্য খুব দরকার। অশালীন অশ্রাব্য কথাবার্তা বলেন না এবং আমরা কখনো তাকে উত্তেজিত অবস্থায় দেখিনি। তার ব্যক্তিগত জীবনে অনেক ঝড় গিয়েছে, তার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে গেছে। তো সেই জায়গাতে তার এই ব্যক্তিগত বেদনা, কষ্ট এগুলো তার চোখে মুখে কখনো ফুটে ওঠেনি। তিনি খুব অল্প মিডিয়ার সামনে এসেছেন, কিন্তু যতবারই এসেছেন ততবারই তার যে বক্তব্য দেশে এবং দেশের বাইরে, ওটার মধ্যে মাধুর্য ছিল, শালীনতা ছিল এবং বাংলাদেশের যে চূড়ান্ত লেভেলের বিনয় এবং ভদ্রতা, যদি কোনো পলিটিক্যাল ফ্যামিলির থেকে কোনো নারী বা পুরুষ সেটা প্রকাশ করে থাকে, আমরা পুতুলের ক্ষেত্রে সেটা দেখেছি। ঠিক এই পর্যায়ের মার্জিত, চমৎকার ইংরেজি উচ্চারণ, বাংলা উচ্চারণ অনেক সুন্দর এবং তার মেধা, ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন করার মতো মেধা সম্পন্ন অন্য কোনো পলিটিক্যাল রাইভালদের নেই, প্রশ্নই আসে না। তো তিনি পারতে পারেন। এগুলো হলো পজিটিভ। নেগেটিভগুলো কি? নেগেটিভগুলো হলো যে পুতুল এবং জয় দুজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতি শুধু অভিযোগ রয়েছে না, বলতে গেলে মানুষের মনে এটা একটা প্রবল একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। রাজনীতিতে দুর্নীতি একটা ভীষণ রকম যাকে বলা হয় ব্যাড ইনস্ট্যান্স। এটা থাকলে এগোনো যায় না। এমনকি অন্য অনেক কিছু, যেমন মামলা মোকদ্দমা, খুন খারাপি, সেক্সুয়াল পারভার্সন, বাইসেক্স, তারপর শেষে এমনকি ধরুন সমকামিতা, এগুলো রাজনীতির ময়দানে ডাল ভাত। কিন্তু রাজপুরুষ যদি দুর্নীতিবাজ হন, ঘুষ নেন এবং ঘুষ দেন, তাহলে তার সকল অপরাধগুলো, তার সকল গুণাবলীগুলো এই দুর্নীতি খেয়ে ফেলে। তো সেই দিক থেকে এদের দুইজনকে যদি রাজনীতিতে সাইন করতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে তারা দুর্নীতিবাজ নন, কোনো অবস্থাতেই দুর্নীতিবাজ নন। এখন সরকার সর্বশক্তি দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করছে। আপনারা জানেন যে রাজীব গান্ধীর পুরো ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। তিনি যদি মারা না যেতেন তাহলে তার রাজনীতি শেষ হয়ে যেত এবং গান্ধী পরিবারের রাজনীতি ওখানে শেষ হয়ে যেত একটা কেলেঙ্কারি, সেটা হলো বফোর্স কেলেঙ্কারি। তো সুইডেনের যে অস্ত্র কোম্পানি বফোর্স, সেখান থেকে কামান কেনা হয়েছিল, খুবই অত্যাধুনিক কামান কেনা হয়েছিল। কিন্তু ওই মুহূর্তে ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে প্রচার করেছিল যে এই কামান কেনার ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং এখানে ঘুষের টাকা যে লেনদেন হয়েছে তার একটা অংশ রাজীব গান্ধীর কাছে এসেছে এবং সম্ভবত এই দুর্নীতির সঙ্গে অমিতাভ বচ্চনের নামও চলে এসেছিল এবং যার কারণে অমিতাভ বচ্চনের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল এবং তিনি চলচ্চিত্র থেকে আউট হয়ে গিয়েছিলেন। তারপর তিনি, যাকে বলা হয়, তার যে কোম্পানি এবিসি কর্পোরেশন, দেউলিয়া হয়ে গিয়েছিল, রাস্তার ফকির হয়ে গিয়েছিলেন। রাজীব গান্ধীর মৃত্যুর পরে এটা ধামাচাপা পড়ে এবং পরবর্তীতে লং টার্মে যখন এটা তদন্ত হয়, যখন দেখা যায় যে আসলে এখানে কোনো দুর্নীতি হয়নি, তখন এই গান্ধী পরিবার তার হারানো গৌরব ফিরে পায় আর অমিতাভ বচ্চনও ঘুরে দাঁড়ানোর সুযোগ পান। এটা হলো বাস্তবতা। তো সেক্ষেত্রে রাজনীতিবিদদের বিরুদ্ধে তিনি যেই হন না কেন, আমাদের দেশে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা ইন পার্সন ব্যক্তিগতভাবে টাকা নিয়েছেন, দুর্নীতি করেছেন, এটা লোকজন বিশ্বাস করে না। ফলে তাদের যে মর্যাদা, সেই মর্যাদার সঙ্গে যদি আপনি এরশাদ সাহেবের কথা চিন্তা করেন বা অনেক, যেমন কাজী জাফর সাহেব ছিলেন প্রধানমন্ত্রী, তাকে চিনি জাফর বলা হতো, চিনি চোর, কাউকে বলা হতো টিন চোর,
কাউকে বলা হতো ও বিস্কুট চোর, এরকম নানা রকম। তো রাজনীতিতে এসে সেটা মন্ত্রী হন, এমপি হন, প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রীর ছেলে হন, মেয়ে হন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তারা কেউ রাজনীতিতে সাইন করতে পারেনি, দাঁড়াতেই পারেনি। বারবার তাকে শুধু দেশেই দুর্নীতির কাছে পরাজিত হয়েছে। এবং এখানে মানে একটা কথা আমি জাস্ট বলি, আপনারা ওই যে 400 বাড়ি কেলেঙ্কারি যে জাভেদের কথা শুনছেন, ভূমি মন্ত্রী জাভেদ, তো জাভেদ আর আমি পাশাপাশি বসতাম পার্লামেন্টে, পাশাপাশি বসতাম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আর তার সঙ্গে বন্ধুত্ব, আর দ্বিতীয়ত তার বাবা আখতারুজ্জামান বাবু, তিনি যেহেতু আমরা একই সঙ্গে একই পার্লামেন্টে ছিলাম, তো তার মারা যাওয়ার পরে জাভেদ সেখানে আসেন। তো অনেক কথাবার্তা হতো। তো বাবু ভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, জাভেদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো জাভেদ একদিন বলছিলেন যে রনি ভাই, আমরা তো অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য করি, আমার বাবা মানে আমাদেরকে শিখিয়েছেন যে তুমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যা ইচ্ছা তাই করো, যত ইচ্ছা টাকা উপার্জন করো, রাজনীতির জন্য খরচ করো, কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি এক কাপ চা খাও এবং রাজনীতির পোস্ট অ্যান্ড পোর্টফোলিও ব্যবহার করে যদি একটা টাকা উপার্জন করো, তাহলে জীবনে রাজনীতিতে ফিরে আসতে পারবে না, টিকে থাকতে পারবে না, তোমাদের অস্তিত্ব থাকবে না। এই কথাটা উনি আমাকে বলেছিলেন। পরে যখন তিনি ইংল্যান্ডে পালিয়ে গেলেন এবং এই তার বিরুদ্ধে যখন এই সমস্ত বাড়ি ঠাড়ির মামলা হলো বা অভিযোগ এলো, তখন হঠাৎ করে একদিন তার সঙ্গে আমার কথা হলো। তা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তার এটা করার কথা না, হওয়ার কথা না। এই কারণ হলো এই পরিবারটা 4 জেনারেশন ধরে তারা ব্যবসা বাণিজ্য করছে এবং অনেক বড় ব্যবসায়ী। তাদের সেই স্বাধীনতার আগের থেকে আমেরিকাতে বাড়ি গাড়ি, লন্ডনে বাড়ি গাড়ি, মানে মুক্তিযুদ্ধের আগের থেকে আখতারুজ্জামান বাবুর। তো কাজেই তারা কেন দুর্নীতি করবেন? একইভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলি সম্পর্কে আমি বলতে পারি, তাদের তো দুর্নীতি করার দরকার নেই, একেবারে দরকার নেই, হাতি মরলেও লাখ টাকা। তো সেই কারণে জাভেদ আমাকে একদিন টেলিফোন করলেন এবং বললেন যে রনি ভাই, আপনার কথাটা শুনে আমার কান্না এসে গেছে, বিকজ আপনি আমাকে এই সময়ে স্মরণ করেছেন। বিশ্বাস করেন খোদার কসম, আমার এখানে যে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এর সঙ্গে মন্ত্রিত্ব বা এমপিগিরির কোনো রকম সম্পর্ক নেই। আমি ব্যবসা করছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, দেশে দেশের বাইরে, মানে এখানে অনিয়ম অন্যায় যা কিছু হয়েছে সেটা হলো ব্যবসা সংক্রান্ত বিষয়। কিন্তু রাজনীতির প্রভাব পোর্টফোলিও ব্যবহার করে একটি পয়সা আমার ব্যবসার মধ্যে কখনো ঢুকেনি। তো সেই কথা তিনি বলছিলেন। এখন যেহেতু তাকে নিয়ে দেশে দেশের বাইরে মামলা চলছে, সেটা প্রমাণিত হবে। বাট আমি যেটা বলতে চাই যে ওই আখতারুজ্জামান বাবু তার সন্তানকে যে কথা শিখিয়ে গেছেন, এটা আমি বিশ্বাস করি এবং এটা সত্য, যে রাজনীতিতে যদি দুর্নীতি থাকে তাহলে হবে না। সেক্ষেত্রে জয় এবং পুতুল, পুতুলের সূচনা ফাউন্ডেশন এবং জয় তার যে পলকের মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে যে সকল কমিশন নেওয়ার, তারপরে যেটা লতিফ সিদ্দিক সাহেব বলেছেন, এই কথাগুলো কিন্তু লিখিত হয়েছে যে মন্ত্রণালয় থেকে 2 কোটি টাকা না 1 কোটি টাকা প্রতি মাসে তার বেতন দেওয়া হয়, যার জন্য লতিফ সিদ্দিকির চাকরি চলে গেল। তারপরে সেই রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র থেকে যে কমিশন নেওয়া হয়েছে তার একটা অংশ জয়ের কাছে গিয়েছে। মানে এই একটা বিষয়ও মানে আওয়ামী লীগ ইগনোর করতে পারবে না এবং এটাকে ধামাচাপা দিতে পারবে না। বোঝার চেষ্টা করুন যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছেন, একটা ডাহা মিথ্যা কথা, কিন্তু এটাকে আওয়ামী লীগ জীবনে কখনো মোকাবেলা করতে পারেনি এখন পর্যন্ত। বাসন্তীর জাল পরা ছবি এখনো মোকাবেলা করতে পারেনি। তো কাজেই এই যে জয় এবং পুতুলের যে দুর্নীতি, এই দুর্নীতির বিষয়টি যদি ইগনোর করা হয়, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, হবে না। যেভাবে হাওয়া ভবনের দুর্নীতি ধামাচাপা দেওয়া যাচ্ছে না, কোনো অবস্থাতে যাচ্ছে না, বারবার শুধু সেটা সামনে চলে আসছে। কিছুদিন ছাইচাপা ছিল, কিন্তু আবার সেটা সুনামির মতো বের হয়ে আসছে। একইভাবে আওয়ামী লীগের যে দুর্নীতির কথা আসছে, সেই দুর্নীতির সঙ্গে যদি জয় এবং পুতুল এদের নাম থাকে, তারা যদি বিশ্বাস করেন এক কাপ চাও খেয়ে থাকে, রাজনীতিতে রাহুল প্রিয়াঙ্কার মতো তারা ফিরতে পারবে না। এর কারণ হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে আর প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এই দুর্নাম এবং বদনাম নেই। তাদের যে অনভিজ্ঞতা ছিল, তাদের যে সকল লোফল ছিল, পার্টির ভুল ছিল, কংগ্রেসের ভুল ছিল, সব দায় তারা নিয়েছেন, নিয়ে তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গাতে এসেছেন। কিন্তু
তারা দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, একথা কেউ বলতে পারবে না। কিন্তু বাংলাদেশে দেখা গেল যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল, তাদের যত সুকর্ম থাকুক না কেন, যত ব্লাড লাইন ভালো থাকুক না কেন, যত মেধা থাকুক না কেন, তারা এই দুর্নীতির অভিযোগ নিয়ে এগোতে পারবে না। এটা আমি মনে করি যে তাদের একমাত্র নেগেটিভিটি। ২ নম্বর হলো যে বাংলাদেশে আপনি গিয়ে দেখেন যে এরশাদ সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল। এরশাদ সাহেব কিন্তু ক্ষমতা হারার পর আর ফিরে আসতে পারেনি। ধীরে 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 তার যে অধঃপতন, ৯১-তে তার যে পতন, ৯৬-তে বেশি পতন, ২০০১ সনে আরও পতন, ২০০৯ সনে আরও পতন, ধীরে ধীরে একেবারে তিনি যখন কবরে গিয়েছেন, মারা গিয়েছেন, বিশ্বাস করেন ক্লান্ত, বিধ্বস্ত, অসহায় একজন মানুষ পৃথিবীর সব কুল হারিয়েছেন, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, পরিবার, পরিজন, বন্ধু, বান্ধব, হি লস্ট এভরিথিং। সেক্ষেত্রে তার সকল কাজ, অনেক মহৎ কাজ তার আছে রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য, জীবনের জন্য, কিন্তু দুর্নীতি, তার যে দুর্নীতি, সেই দুর্নীতির কারণে তার কি পরিণতি হয়েছে। একইভাবে তার যারা আত্মীয় স্বজন, তাদেরও একই অবস্থা হয়েছে। বিএনপির যে সকল নেতারা দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, যারা মারা গেছেন, একটু খোঁজ নিয়ে দেখেন, কেউ ফিরতে পারেননি। আবার এখন যে সকল যারা দুর্নীতির নিমজ্জিত হয়ে গেছেন, আলটিমেটলি তাদের ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গেছে। তো কাজে আওয়ামী লীগে সেটা সজীব ওয়াজেদ জয় হোক, শেখ হাসিনা হোক, শেখ রেহানা হোক, ববি হোক, রূপন্তী হোক, এমনকি টিউলিপ সিদ্দিকী যদি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে এসে রাজনীতি করতে চায়, সেক্ষেত্রেও তাদের ১ নম্বর গুণাবলী হবে যে এই লোকটি বা এই নেতা দুর্নীতিতে নিমজ্জিত নয়। একটা সময় ওবায়দুল কাদের সাহেব ভালো রাজনীতি করতেন, চাঁদা নিতেন মানুষের কাছ থেকে, দিত অল্প, খুব অল্প, কেউ একটা শার্ট দিত, কেউ একটা ঘড়ি দিত, কেউ হয়তো ১০,০০০ টাকা খুশি হয়ে দিত। এটা রাজনীতিতে মানে খুব সহজ সরল একটা বিষয়। কিন্তু যখন পদ পদবি ব্যবহার করে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আসলো, মুহূর্তের মধ্যে তিনি সব হারালেন। এবং এখন তিনি যেখানে আছেন, সেখান থেকে আপনার কি মনে হয় কখনো তিনি আর ফিরতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বিবিসি যে রিপোর্ট করেছে, সেই রিপোর্টের প্রেক্ষিতে আমি মাত্র ২টো বিষয় নিয়ে আলোচনা করলাম, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। এবং আপনারা মিলিয়ে দেখবেন যে জয় এবং পুতুল শত চেষ্টা করলেও এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণের বাইরে তারা যেতে পারবেন না। মহান আল্লাহ